দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আসল নাম চিত্তরঞ্জন দাস, কিন্তু দেশবাসী শ্রদ্ধা ভালোবাসা চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু আখ্যায় ভূষিত করেছিল। চিত্তরঞ্জন দাস ছিলেন দেশবাসীর প্রাণের মানুষ। দেশবাসীর দুঃখ দুর্দশাকে তিনি অন্তর দিয়ে নিজের বলে উপলব্ধি করতেন। আপ্রাণ চেষ্টা করেছেন প্রতিকারের, অকাতরে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে নিঃস্ব হয়েছেন। অনন্য সাধারণ ব্যক্তিত্বের অধিকারী চিত্তরঞ্জন দাস যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন সেটা ছিল ভারতের নবজাগরণের যুগ। বিদেশি শাসক ইংরেজদের প্রধানত ভারতীয়দের অন্তরে জেগে উঠতে শুরু হয়েছে জাতীয় চেতনা, স্বাধীনতার মূল্যবোধ। পরিবেশগত সমস্ত প্রভাবই নিয়েই যেন চিত্তরঞ্জন দাস জন্মগ্রহণ করেছিলেন। চিত্তরঞ্জন দাস ছিলেন একজন বাঙালি আইনজীবী, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, কবি ও লেখক। তিনি স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা। চিত্তরঞ্জন দাসের সময়ে অন্যতম বৃহৎ অঙ্কের আয় উপার্জনকারী উকিল হওয়া সত্ত্বেও তিনি তার সম্পদ অকাতরে সাহায্য প্রার্থীদের কাছে বিলিয়ে দিয়ে বাংলার ইতিহাসে দানবীর হিসাবে সুপরিচিত হয়ে আছেন। চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামেতে জগৎ বিখ্যাত হয়ে আছেন। চিত্তরঞ্জন দাসের জন্ম হয়েছিল 1870 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর কলকাতার বুকে পূর্ব বাংলার বর্তমান বাংলাদেশের ঢাকা জেলায় বিক্রমপুরের তেলিরবাগের পৈতৃক নিবাসে। চিত্তরঞ্জন দাসের বাবা ভুবনমোহন দাস ছিলেন কলকাতা হাইকোর্টের অ্যাটর্নি। ধনী হলেও তিনি সহজ সরল জীবনযাপন করতেন। তিনি কেবল আইনজ্ঞই ছিলেন না, তিনি ছিলেন সঙ্গীতজ্ঞ। গান গাইতে তিনি ভালোবাসতেন এবং সকলকে গান শুনিয়ে তিনি তাদের মুগ্ধ করতেন। পিতার এইসব গুণ চিত্তরঞ্জনকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। চিত্তরঞ্জনের মায়ের নাম ছিল নিস্তারিণী দেবী, সত্যি তার নাম ছিল সার্থক। অনেক মানুষকে তিনি অনেকভাবে সাহায্য করতেন। কোনো দিন তার কাছ থেকে কোনো প্রার্থী খালি হাতে ফিরে যায়নি। তাছাড়া সংসারের প্রতিটি কাজে তার ছিল নিপুণতা। দেশবন্ধু চিত্তরঞ্জনের লেখাপড়া শুরু হয়েছিল লন্ডন মিশনারি বিদ্যালয়ে। ছেলে মানুষ হলেও তার মধ্যে ছিল একটি দৃঢ়তা ও তেজস্বিতা। তাই চিত্তরঞ্জন দাস অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেননি। একবার এক গর্বিত লোকের কথার প্রতিবাদে তিনি বলে ওঠেন, কি বললেন? ছোট লোক কারো গায়ে লেখা থাকে না। মানুষই হয় গরিব, মানুষই হয় ধনী। মানুষের প্রতি এই দরদ চিত্তরঞ্জনের আচরণে প্রকাশ পেত। ইংরেজি 1886 খ্রিস্টাব্দে তিনি প্রবেশিকা পরীক্ষায় সফল হন। তারপর প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়ে বিএ পাশ করেন। চিত্তরঞ্জন দাসের বাবা তখন তাকে আইসিএস পড়ার জন্য বিলেত পাঠান। সেই অজানা দেশে চিত্তরঞ্জন দাস ক্রমশ পরিচিতি লাভ করেন। প্রবাসী ভারতীয় ছাত্র আন্দোলনে যোগ দেন। বিদেশে নানা কাজে চিত্তরঞ্জন লিপ্ত হয়ে পড়েন। ফলে আইসিএস পরীক্ষায় তিনি বিফল হন, কিন্তু ব্যারিস্টার হয়ে চিত্তরঞ্জন দাস দেশে ফেরেন। পরে চিত্তরঞ্জন দাস হাইকোর্টে যোগ দেন। তারপর 1897 খ্রিস্টাব্দে বাসন্তী দেবীকে বিবাহ করেন। 1908 খ্রিস্টাব্দে আলিপুর বোমার মামলা শুরু হয়। এই মামলার মূল আসামি ছিলেন শ্রী অরবিন্দ ঘোষ। তাকে রক্ষা না করলে দেশের সর্বনাশ। চিত্তরঞ্জনের আইন জ্ঞান, প্রতিভা ও বাকশক্তির বলে অরবিন্দ ঘোষ সব অভিযোগ থেকে মুক্তি পায়। সারা বাংলাদেশে চিত্তরঞ্জনের সেই অলৌকিক প্রতিভায় মুগ্ধ হয়। ভারতবর্ষী জেগে ওঠে জাগরণের মন্ত্রে। চিত্তরঞ্জন দাসের নাম দিকে দিকে ছড়িয়ে পড়ে। কেবল বুদ্ধিজীবী নয়, চিত্তরঞ্জন দাসের হৃদয়ও ছিল উদার। একদিকে চিত্তরঞ্জন দাস ছিলেন কঠোর, অন্যায়কে তিনি কখনো সহ্য করতেন না। সেখানে চিত্তরঞ্জন দাস ছিলেন অটল, আবার অসহায় দিনের প্রতি তার দয়ার শেষ ছিল না। 1920 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর কংগ্রেসের সম্মেলন। চিত্তরঞ্জন দাসের জীবনে সে এক স্মরণীয় দিন। ঘর ছাড়া দেবতার ডাকে চিত্তরঞ্জন দাস পা বাড়ালেন। নাগপুরের এই অধিবেশনে তার সঙ্গে দেখা হলো মহাত্মা গান্ধীর। উভয়ের এই পরিচয় তার জীবনে এক পরিবর্তন আনলো। চিত্তরঞ্জন দাস যখন কলকাতার বাড়িতে ফিরলেন, তখন তার মনে এক অপরূপ ভাব। অর্থ, যশ, ক্ষমতা সব কিছুরই যেন কোনো মূল্য নেই। তিনি দেশ সেবায় সব কিছু উৎসর্গ করলেন। ইতিপূর্বে বিলেতে আইসিএস পরীক্ষায় যোগ না দিয়ে দেশ সেবার ব্রতকে জীবনের লক্ষ্য স্থির করে দেশে ফিরে এসেছেন সুভাষচন্দ্র। চিত্তরঞ্জনের স্বদেশ ভাবনায় উদ্বুদ্ধ তিনি গ্রহণ করলেন চিত্তরঞ্জনের শিষ্যত্ব। কলকাতার আইন অমান্য আন্দোলনে স্বেচ্ছাসেবকদের সংগঠনের দায়িত্ব পেলেন সুভাষচন্দ্র।
চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে এক নতুন সেনাবাহিনী গড়ে উঠল। তার নাম দেওয়া হলো স্বরাজ দল। এবার তার জীবনে জয়ের পালা শুরু হলো। দেশের জনপ্রিয়তম নেতা বলে সকলে তাকে স্বীকার করে নিল। এদিকে তাকে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র করা হলো। সুভাষচন্দ্র হলেন প্রথম প্রধান অফিসার। তার আদর্শ ছিল প্রকৃত জনসেবা। সমাজের অনাচার ও আবর্জনা দূর করাই ছিল তার লক্ষ্য। দিনের সেবা, জনগণের মধ্যে জ্ঞানের আলো ছড়ানোই জীবনের ব্রত ছিল তার। মৃত্যুর পূর্বে দেশবন্ধু তার পৈতৃক বসতবাড়িটি জনসাধারণকে দান করেন। এখন সেখানেই প্রতিষ্ঠিত হয়েছে দেশবন্ধু নামাঙ্কিত চিত্তরঞ্জন সেবা সদন। তারপর ঘনিয়ে এলো বিদায়ের করুণ মুহূর্ত। 1925 খ্রিস্টাব্দের 16ই জুন তার জীবনের শেষ লগ্ন ঘনিয়ে এলো। নেমে এলো বিষাদের অন্ধকার। স্বাধীনতার স্বপ্ন যেন মিলিয়ে গেল এই দেশ নেতার তিরোধানের সঙ্গে। দেশবন্ধুর মৃত্যু ছিল ইন্দ্রপতনের মতো এক ভয়াবহ দুঃসংবাদ। দাবানলের মতো সেই মৃত্যু সংবাদ সারা দেশে ছড়িয়ে পড়ল। শোকে স্তব্ধ হয়ে গেল ভারতবাসী। মহাত্মা গান্ধী সহ দেশের বিশিষ্ট নেতারা ছুটে এলেন দেশের মহান নেতাকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে।